সঙ্গে তোমরাও প্র্যাকটিস করবে। যদি প্র্যাকটিস না করতে মন চায় তাহলে ক্লাস থেকে সোজা এখন মানে এই কয়টা দিন বিশেষ করে এই একটা মাস যদি তুমি প্র্যাকটিস করো এ প্লাস তোমার জন্য কোনো ব্যাপার হবে না। আর বই কি কিনেছো স্যার? বই কি হয়েছে কিনা? কেন হওয়া উচিত ছিল বাবার। বইটা না কিনলে তো তুমি প্র্যাকটিস করতে পারবে না। আমার স্লাইডে কয়টা আছে? কিনে ফেলো আজকের ভিতরে। হ্যাঁ, এ প্লাস পাওয়া, সবাই এ প্লাস পাবা। যদি আমার কথা শোনো এ প্লাস একদম ইজি। তুমি 40-র ভিতরে 35 পাইলে তোমার কেউ ঠেকাইতে পারবে না এ প্লাস। আর ওদিকে যদি অ্যাসাইনমেন্ট অ্যাটেন্ডেন্স থাকে তাহলে তার কথাই নেই। 90-র উপরে পায় ছেলে পেলে। আমার একটা ছেলে ছিল গতবার, ওটা 96 না 97 পেয়েছিল। ওর কত কমাবো আমি? যতই কমায় ওরা 80-র নিচে তার নামবে না, তাই না? আর স্যাররা কখনো স্টুডেন্টের মার্কস ধরে রাখে না, কোনো দিনও না। আচ্ছা, গত ক্লাসের পড়াটা আমি একটু রিভিউ করে দিয়ে চলে যাব। জাস্ট খুব বেশি কিছু এখানে পড়াবো না, প্রিভিয়াস টপিকে আমি ফিরবো। আমরা গত ক্লাসে পড়াচ্ছিলাম আসলে ক্যাপাসিটার। ক্যাপাসিটার ছিল কি? সার্কিটের এনার্জি স্টোর করার জন্য খুব বা চার্জ স্টোর করার জন্য খুব অল্প সময়ের জন্য আমি ব্যবহার করতে পারি। এই ক্যাপাসিটারের সার্কিটে বিহেভিয়ার কেমন প্রদর্শন করে সেই বিহেভিয়ারগুলো আমি একটু দেখার চেষ্টা করেছিলাম। সো ক্যাপাসিটারের বেসিক ইকুয়েশান যখন আমি বলেছিলাম, ক্যাপাসিটার সি ইকুয়াল টু ক্যাপাসিটারের বেসিক ইকুয়েশান কী কী ছিল? ইকুয়েশানগুলো বেসিক ইকুয়েশান তোমাকে জানতে হবে, ফাংশন তো জানতেই হবে, বেসিক ইকুয়েশানও জানতে হবে। কী ছিল? সি ইকুয়াল টু কিউ বাই ভি। সি ইকুয়াল টু কিউ বাই ভি, এটা হচ্ছে ওর বেসিক ইকুয়েশান ছিল। সেখান থেকে বলছিলাম কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি। এটা হচ্ছে আমি যদি ইলেকট্রিক্যাল প্যারামিটার দিয়ে করি। আর যদি ফিজিক্যাল ডাইমেনশনের কথা চিন্তা করি, সি ইকুয়াল টু এপসাইলন এ ডিভাইডেড বাই ডি। এটা হচ্ছে ফিজিক্যাল ডাইমেনশনের উপর এটা নির্ভর করতো, তাই তো? এই দুটা ছিল ওর বেসিক ইকুয়েশান। এই ইকুয়েশানগুলো থেকে আমি চেষ্টা করেছি যে এর কারেন্ট এবং ভোল্টেজের রিলেশনটা কেমন হতে পারে। যদি এটা সার্কিটে আমি এটাকে ইনসার্ট করি তাহলে সার্কিট সে কী ধরনের বিহেভিয়ার প্রদর্শন করবে তার একটা ফেনোমেনা দেখানোর চেষ্টা করছিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল ক্যাপাসিটরের কারেন্টের ইকুয়েশান। যদি এই চার্জের ইকুয়েশানকে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করতাম তাহলে এই কারেন্টের ইকুয়েশানটা পাইতাম, আই ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি। এটা ছিল ক্যাপাসিটরের কারেন্টের ইকুয়েশান। আমি এই ইকুয়েশানকে একবার ডিফারেন্সিয়েশন করছিলাম, ডিফারেন্সিয়েশন করে কারেন্টের ইকুয়েশানটা এনেছিলাম। এবং এই ইকুয়েশান থেকে আমি বলেছিলাম এখানে কারেন্ট এবং পরিবর্তনশীল ভোল্টেজের রেশিওটা বা যে রেশিও আছে সেটা প্রপোর্শনাল হবে সবসময়। সো আই প্রপোর্শনাল ডিভি বাই ডিটি ছিল সবসময়। সো এটা লিনিয়ার টার্মস, এই জন্য গ্রাফটা ছিল এমন, তাই তো? এখন এর থেকে আমি কয়েকটা বেসিক জিনিস বলেছিলাম যে ক্যাপাসিটারের প্রপার্টি। ক্যাপাসিটারের দুইটা বেসিক প্রপার্টি আছে। যদি ডিসিতে ইউজ করি এবং এসিতে ইউজ করি, এই ইকুয়েশান থেকে দুইটা আমি কনক্লুশনে পৌঁছেছিলাম। যদি ডিসিতে ক্যাপাসিটার ইউজ করি সে তাহলে কী ধরনের বিহেভিয়ার প্রদর্শন করে? ডিসিতে ক্যাপাসিটার কী ধরনের বিহেভিয়ার দেখায়? ডিসি হলে কেমন হবে ক্যাপাসিটারটা? কেন ওপেন হবে? তখন ডিভি বাই ডিটি যেহেতু জিরো হয়ে যাবে, সো কারেন্টের ভ্যালু জিরো। সো ওপেন সার্কিটে সবসময় কারেন্ট জিরো পাওয়া যায়। সো তুমি যদি কোনো ক্যাপাসিটার ডিসি সার্কিটে ব্যবহার করো তাহলে সেটা উইল বি ট্রিটেড অ্যাজ এ ওপেন সার্কিট। এটা ওপেন সার্কিটের মতো বিহেভ করবে। যদিও ইনিশিয়াল স্টেজে সামান্য একটু কারেন্ট নেবে, বাট সেটা শুধু ক্যাপাসিটারকে চার্জ আপ করার জন্য, চার্জ হয়ে বসে থাকবে, আর কোনো কারেন্ট সে নিবে না। ওকে, আচ্ছা। ক্যাপাসিটারের কারেন্টের যদি আমি একটা গ্রাফ চিন্তা করি, এটা কি সময়ের সাথে মানে কন্টিনিউয়াস হতে হবে নাকি ডিসকন্টিনিউয়াসও হতে পারবে, তার কি কোনো ধারণা পাওয়া যায় এখান থেকে? ক্যাপাসিটারের কারেন্টের যদি আমি একটা গ্রাফ তৈরি করি, তাহলে সময়ের সাথে সেটা কি কন্টিনিউয়াস হওয়া বাধ্যতামূলক নাকি বাধ্যতামূলক না? তোমরা বলছো বাধ্যতামূলক। আচ্ছা, ক্যাপাসিটার কিসের চেঞ্জকে বাধা দেয়? এটা কি আমি বলেছিলাম? ক্যাপাসিটার কিসের চেঞ্জকে, ক্যাপাসিটার কি পরিবর্তন হতে বাধা দেয়? ভোল্টেজ ড্রপ করতে বাধা দেয়। এই কোথাও বলা আছে কারেন্ট পরিবর্তনকে সে বাধা দেয়? কোথাও বলা আছে? আমি কোথাও বলছি যে ক্যাপাসিটার কারেন্ট পরিবর্তনকে বাধা দেয়? না। ক্যাপাসিটারের কারেন্টের যে গ্রাফটা, সেই গ্রাফটা কন্টিনিউয়াস হতে পারে, ডিসকন্টিনিউয়াস হতে পারবে, অ্যাড্রাপ্টলি জিরো হতে পারবে। আমি চাইলে ভোল্টেজ চেঞ্জকে জিরো করে দিব, কারেন্ট জিরো হয়ে যাবে একদম ইন এ ইনস্ট্যান্ট টাইম। খুব ইজিলি এটা করা যাবে। তার গ্রাফটা আমি দেখিয়েছিলাম এমনভাবে,
আমি ক্যাপাসিটারের কারেন্টের গ্রাফ যদি একটা তৈরি করতে চাই, সেই গ্রাফটা এদিকে যদি টাইম থাকে, এদিকে যদি কারেন্ট থাকে, চাইলে গ্রাফটা আমি এমন করতে পারি, চাইলে গ্রাফটা। সো উইদাউট টাইমে এখানে একটা ভ্যালু আছে আই নট, সাপোজ এখানে হচ্ছে মাইনাস আই নট। সো উইদাউট এনি টাইম, দেখো কোনো টাইম দিলে নাই, এটাকে পজিটিভ থেকে আমি নেগেটিভে নিয়ে আসতে পারি, কারেন্ট জিরো করতে পারি আবার নেগেটিভও করতে পারি। সো কারেন্টের এই ইকুয়েশন থেকে আমি এটা বুঝতে পারি যে কারেন্টের সাথে যে টাইমের যে সম্পর্ক এটা আছে, কন্টিনিউয়াস না হলেও চলবে, এটা ডিসকন্টিনিউয়াস হতে পারবে। সো এতে কোনো সমস্যা নাই। ওকে, এই জন্য বলা হয় ক্যাপাসিটার কারেন্ট চেঞ্জকে কোনো বাধা দেয় না, এটা ভোল্টেজ চেঞ্জকে বাধা দেয়। কীভাবে বাধা দেয় একটু পরে দেখতেছি। ওকে, আচ্ছা, ওই ইকুয়েশান থেকে এই পাশের ইকুয়েশানটা থেকে আমি ভোল্টেজের ইকুয়েশান, কারেন্টের ধর্ম তো আমি দেখার চেষ্টা করলাম যে কারেন্টের ধর্ম হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বা নির্দিষ্ট স্লোপ নিয়ে সে কমবে বা বাড়তে পারে, এটা হচ্ছে ফিক্সড একটা জিনিস। ওকে, কিন্তু সে উইদাউট টাইমে জিরোও হতে পারবে আবার মাইনাসও হতে পারবে, তাতে কোনো সমস্যা ঘটবে না, কারণ ক্যাপাসিটারকে খুব দ্রুত চার্জ এবং ডিসচার্জ করা যায়, খুব দ্রুত, এতে কোনো সমস্যা হয় না। পোলারিটি চেঞ্জ করে দিলেই চার্জ ডিসচার্জ হয়ে যাবে। ওকে, এর ভোল্টেজের ইকুয়েশনের সময় দেখেছিলাম যে এর ভোল্টেজটা টাইমের সাপেক্ষে ইন্টিগ্রেট করে পাওয়া যায়। সো প্রতিটা ইনস্ট্যান্টের ভোল্টেজকে তোমাকে যোগ করতে হবে, প্রতিটা টাইমের ভোল্টেজকে যোগ করতে হবে। সো এই ইকুয়েশনটাও আমি অ্যাকচুয়ালি এই যে ইকুয়েশন বের করেছিলাম I = C dV by dt, এই ইকুয়েশন থেকে বের করা যায়। তার জন্য আমি একবার ইন্টিগ্রেট করছিলাম, এটাকে সরাই নিয়ে গেছিলাম এ পাশে, dV = 1/c মাইনাস ইনফিনিটি থেকে টি পর্যন্ত ধরো I dt + c, এরকম একটা ইকুয়েশন ড্রাইভ করেছিলাম, তাই না? সো এই ইকুয়েশন থেকে আমি এইটার যদি এখানে ভোল্টেজের একটা ইকুয়েশন দাঁড় করানোর চেষ্টা করতাম যে ভোল্টেজের গ্রাফটা কেমন হবে, তাহলে সেই গ্রাফের ক্ষেত্রে এই ধরনের গ্রাফ কোনো দিনও হতে পারবে না। সে অবশ্যই একটা টাইমের একটা ডিলে থাকবে, উইদাউট টাইমে সে কখনো জিরো হতে পারবে না বা অন হতে পারবে না। সো তার গ্রাফটা হতে পারে এমন যে টাইমের সাথে সাথে সে ইনক্রিজ হবে, টাইমের সাথে সাথে সে কমবে, টাইমের সাথে সাথে সে বাড়বে, এই টাইপের একটা গ্রাফ সে শো করতে পারে। উইদাউট টাইমে তার জিরো হওয়ার কোনো সুযোগ নেই, এই গ্রাফটা কিন্তু একদম উঠিয়ে নেমে যাওয়ার কোনো সুযোগ নেই, একটা স্লোপ ধরে নামবে। সো ক্যাপাসিটারের এই ধর্ম থেকে বোঝা যায় যে ক্যাপাসিটার সার্কিটে ভোল্টেজ চেঞ্জকে বাধা দিবে। ইনস্ট্যান্টলি এখানে যে ভোল্টেজটা যদি V0 ধরি, এই V0টা ইনস্ট্যান্টলি জিরো করতে পারবে না তুমি কোনো দিনও। সো কিছু না কিছু ভোল্টেজ সেখানে থেকেই যাবে, ভোল্টেজটা অ্যাড্রাপ্টলি জিরো হয় না, এটাকে জিরো করার জন্য আমার আস্তে আস্তে ধীরে ধীরে জিরো করতে হয়। এই জন্য বলা হচ্ছে ক্যাপাসিটার ভোল্টেজ চেঞ্জকে বাধা দেয়। সো আমার যদি এমন কোনো জায়গায় যেখানে ভোল্টেজ চেঞ্জ হচ্ছে সেটাকে যদি একটা ক্যাপাসিটার দিয়ে রিপ্লেস করে দিতে পারি সেই জায়গাতে, তাহলে সেখানে ভোল্টেজ খুব বেশি চেঞ্জ হবে না, কারণ এই ক্যাপাসিটার ভোল্টেজ চেঞ্জকে বাধা দিতে থাকবে। বুঝাইতে পারলাম? সো মনে করো কোনো কারণে তোমার বাসা বাড়িতে একটা ইন্ডাকশন মোটর আছে, কোনো কারণে তুমি লাগিয়েছো, ইন্ডাকশন মোটরটা অন করলে সম্পূর্ণ লাইটগুলো ব্লিঙ্ক করে। কি বললাম? যে ইন্ডাকশন মোটর যখন আমি অন করি তখন লাইটগুলো ব্লিঙ্ক করে ওঠে, মানে একবার একদম ভোল্টেজটা কমে গিয়ে একদম হয়ে আবার জ্বলে ওঠে। এই রকম কন্ডিশনের ক্ষেত্রে তুমি যদি লাইনের সঙ্গে একটা বড় মানের ক্যাপাসিটার লাগিয়ে দিতে পারো, লাইনের সঙ্গে বড় মানের ক্যাপাসিটার লাগিয়ে দিতে পারো, তারপর তুমি ইন্ডাকশন মোটরটাকে অন করো, দেখো লাইনে আর ওই ভোল্টেজ ড্রপটা হচ্ছে না বা আলোটা কমছে বা বাড়ছে, এরকম ঘটনা ঘটবে না। যদি এরকম কোনো কেস আসে তুমি তাহলে একটা ক্যাপাসিটার লাগিয়ে দিতে পারবে সেখানে। বুঝতে পারলাম? ওকে, এই পর্যন্ত ছিল হচ্ছে আমার গত ক্লাসের পড়ালেখা। এই ক্যাপাসিটার ডিসিতে ছিল ওপেন, আর এসিতে বলছিলাম যে শর্ট, এসিতে বলছিলাম শর্ট সার্কিটের মতো বিহেভ করবে, কারণ এসিতে ভোল্টেজের চেঞ্জ আছে, সেখানে কারেন্ট যাবে। সো শর্ট সার্কিট দিয়েই তো কারেন্ট যায়, তাই না? শর্ট পাথ দিয়েই তো কারেন্ট যায়, শর্ট পাথ না হলে তো আর কারেন্ট যাবে না, নাকি? পুরো সার্কিট কমপ্লিট না হলে তো আর কারেন্ট যায় না। সো ক্যাপাসিটার এসিতে থাকে শর্ট আর ডিসিতে থাকে ওপেন, এই কথাগুলো এখানে সুন্দর করে লেখা আছে, চাইলে ইউ ক্যান গো থ্রু দিস। আচ্ছা, এখানে একটা জিনিস একটু আমি হয়তো যেদিন যেদিন সময় পাবো সেদিন একটু অল্প অল্প করে পড়ানোর চেষ্টা করব। আমি চাইলে একটা ক্যাপাসিটারের ভোল্টেজের ইকুয়েশান বা একটা গ্রাফ থেকে তার কারেন্টের ইকুয়েশান বা গ্রাফ কেমন হতে পারে তা আমি ডিফাইন করে দিতে পারি। ধরো এখানে দেয়া আছে, এইটা বলা আছে ডিফাইন দ্য কারেন্ট থ্রু এ
200 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার হুজ ভোল্টেজ ইজ শোন ইন ফিগার 6.9 বলছে যে 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারের ভিতর দিয়ে এর এগেনস্টে কী ধরনের ভোল্টেজ আছে, ভোল্টেজের শেপটা দেয়া আছে, ভোল্টেজের শেপটা দেয়া আছে। এই শেপটা থেকে তুমি এখন বের করো এর ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করো। এটা টাইমের সাপেক্ষে তো চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা তোমাকে বের করতে হবে। আমি কিচ্ছু দিয়ে দিব না, জাস্ট এই গ্রাফটা দিয়ে দিব আর এই গ্রাফের বিভিন্ন ভ্যালু দিয়ে দিব। সেই ভ্যালু থেকে তোমার ভোল্টেজের ইকুয়েশান দাঁড় করাইতে হবে, সেই ভোল্টেজের ইকুয়েশান থেকে তোমার কারেন্টের ইকুয়েশান বের করতে হবে। বাসায় একটু এই গ্রাফটা একটু দেখিও, আমি আগামী ক্লাসে একটু দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? আমার কিচ্ছু দেওয়া থাকবে না, যদি কোনো পরীক্ষা আসে শুধু আমি ক্যাপাসিটার এগেনস্টে ভোল্টেজের ফিগারটা দিয়ে দিতে পারি, যে সময়ের সঙ্গে সঙ্গে এর ভোল্টেজটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেই ফিগারটা দিয়ে দিব। সেই ফিগার থেকে তোমার কারেন্টের ইকুয়েশান নিজে নিজে ড্রাইভ করতে হবে। তার জন্য একটু আমি বলে দেই তোমাকে যে কাজগুলো একটু করতে হবে, এই গ্রাফের স্লোপগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে, এই গ্রাফের স্লোপগুলো আইডেন্টিফাই করতে হবে। কারণ এই গ্রাফটা দেখো স্ট্রেট লাইন দিয়ে যাচ্ছে, সো y ইকুয়াল টু mx প্লাস সি এই রুলস দিয়ে তুমি এই স্লোপের একটা ইকুয়েশন দাঁড় করাতে পারবে না? অবশ্যই পারবে, মাস্ট। এটা স্ট্রেট লাইন, সো এই স্ট্রেট লাইনের এই ইকুয়েশনটা 0 থেকে 1 সেকেন্ডের জন্য, দেখো 0 থেকে 1 সেকেন্ডের জন্য, সো t গ্রেটার দেন 0 লেস দেন 1, তার জন্য সে একটা ইকুয়েশন পেয়েছে 50t। তাহলে সে এখানে বোঝাইতে যাচ্ছে যে এখানে যে স্লোপের মানটা আছে স্লোপটা হচ্ছে 50। কীভাবে 50 হলো? আমি স্লোপ কীভাবে ডিফাইন করি, স্লোপ কীভাবে বের করি, এই স্লোপ কীভাবে বের করি বলো, তোমাদের একটু দেখিয়ে দিই, নাহলে তো বলো স্লোপ কীভাবে বের করে। ডিফারেন্সিয়েট করলাম, আর সহজে স্লোপ বের করার দুইটা পয়েন্ট থাকলে, যদি দুইটা পয়েন্ট থাকে সেক্ষেত্রে স্লোপ বের করার নিয়ম কি? হ্যাঁ, আগে x2 মাইনাস x1 থাকে, স্লোপ বের করার নিয়মটা আবার দেখবা, y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। এটা হচ্ছে দুইটা পয়েন্ট যদি থাকে তাহলে সেই পয়েন্ট থেকে স্ট্রেট লাইনের কথা যদি বলি, দুইটা পয়েন্ট থেকে স্ট্রেট লাইন যদি একটা ড্র করি, সেই স্ট্রেট লাইনের যদি স্লোপ নির্ণয় করতে চাই সেই স্লোপটা হওয়া উচিত m ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, ঠিক আছে? সো তোমার যখন এই ধরনের একটা গ্রাফ দেওয়া থাকবে, এই গ্রাফের বিভিন্ন সেগমেন্টগুলো তোমাকে আলাদা করে ফেলতে হবে। যেমন এটা হচ্ছে কত সেকেন্ড, 1 2, এটা 3, এটা হচ্ছে আমার 4, এটা সেকেন্ড দিয়েছে এদিকে t। সো প্রথম কথা হচ্ছে এই ভোল্টেজের যে গ্রাফটা, এই গ্রাফটাকে আমার ইকুয়েশনে কনভার্ট করতে হবে। একটা গ্রাফকে তো ইকুয়েশনে কনভার্ট করাই যায়, কারণ ইকুয়েশন থেকে যদি গ্রাফ হয় তাহলে গ্রাফ থেকে ইকুয়েশন হবে না? অবশ্যই হবে। তাহলে শুরুর টাইম 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত, 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত আমি নিব। সো 0 t গ্রেটার দেন 0 লেস দেন 1, এই সময়টাতে এই সরলরেখার ঢাল আমি নির্ণয় করব। এখানকার পজিশন কত, এখানকার কোঅর্ডিনেট কত, 150, এখানকার পজিশন কত, 0 0, সো এখানকার পজিশন হচ্ছে 0 0। তাই যদি হয় তাহলে ঢাল কত হওয়া উচিত, এর ঢাল হওয়া উচিত এখানে y2 মাইনাস y1 করলে কত হয়, 50 মাইনাস 0 1 মাইনাস 0, সো ঢাল হচ্ছে আমার 50, ঢাল পেয়ে গেলাম। সো তাহলে যদি আমি এখন এর ভ্যালুটা বের করতে চাই, এদিকে আমার ভোল্টেজের ইকুয়েশন বের করতে চাই, তাহলে ভিটি কেমন হওয়া উচিত, এখন ভিটি এমন হওয়া উচিত, খেয়াল করো। সো আমার ভি হচ্ছে ওয়াই, ভি হচ্ছে ওয়াই এক্সেসে আছে তো, সো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এক্স কি এখানে, এক্স হচ্ছে টাইম, এক্স হচ্ছে এখানে টাইম, আর ওয়াই হচ্ছে ভিটি। সো এক্স হচ্ছে টাইম দিলাম, এক্স হচ্ছে টাইম দিলাম, আর ওয়াই হচ্ছে ভিটি দিলাম। আর এম কত তাহলে, এম হচ্ছে 50। এখানে কোনো ইনিশিয়াল ভ্যালু আছে, ইনিশিয়াল কোনো ভ্যালু নাই, সো সি হয়ে যাবে 0। সো এই 0 থেকে 1 পর্যন্ত টি লেস দেন 0, টি গ্রেটার দেন 0 লেস দেন 1, তার জন্য ইকুয়েশানটা এমন হবে, তার জন্য ইকুয়েশানটা ডেফিনেটলি এমন হবে, ঠিক আছে? তাহলে প্রথম এই পার্টটুকুর জন্য আমার ইকুয়েশান কিন্তু পাওয়া শেষ, ঠিক আছে?
এই পার্টটার জন্য আমি একটা ইকুয়েশন পেলাম। পার্ট 2 এটা কত থেকে 1 থেকে 2 সেকেন্ড পর্যন্ত। এই ঢালটার ভ্যালু কিন্তু পজিটিভ, ঢালটার ভ্যালু পজিটিভ, দেখো পজিটিভ হিসেবেই দেয়া আছে। ওকে ডান। আচ্ছা এখন আসুন কত থেকে কত নিবে, তুমি 1 থেকে 2 নিতে পারো বা 2 থেকে 3 নিতে পারো। আমি নিব 1 থেকে 3 পর্যন্ত, কারণ এটা একটা স্ট্রেট লাইন, কারণ এটা একটা স্ট্রেট লাইন। দেখো এই স্ট্রেট লাইনের ঢাল কত, 150 থেকে এখানে 3 - 50 পর্যন্ত কত, 150 থেকে 3 - 50 কত, 150 থেকে 3 - 50, 3 - 50 কত আসে, -50 আসবে। হিসেব করে দেখো তাহলে কীরকম আসে এটা। সো -50 এদিকে -50 এদিকে 3 ওদিকে 1, তাই তো। সো -100/2, সো এটা -50। সো এই ইকুয়েশন যেটা আসবে এটা হচ্ছে -50 এর ঢাল হবে। -50 যদি এর ঢাল হয় তাহলে এর ইকুয়েশনটা কেমন হওয়া উচিত, এর ইকুয়েশনটা কেমন হওয়া উচিত, এখানকার ম্যাক্সিমাম ভ্যালু কত ছিল 50, এখানকার মিনিমাম ভ্যালু কত -50, দুটোকে যোগ করলে কত হবে 100। সো এর ইকুয়েশনটা এমন হওয়া উচিত 100 - 50t, এটা হবে কত 1 থেকে t greater than 1 less than 3। এখানে যে কনস্ট্যান্ট ছিল সেটার ভ্যালুটা এরকম আসবে। ঠিক আছে, এই ইকুয়েশন দিয়ে ওখানে ইনসার্ট করে দেখো যে এই জিনিসটা সেম এইরকমই আসবে, প্রতিটা বিন্দুর মান তুমি ওখান থেকে নির্ণয় করতে পারো। সো এইভাবে তোমার ভোল্টেজের গ্রাফ থেকে ভোল্টেজের ইকুয়েশন ডিফাইন করতে হবে, সেই ইকুয়েশন ডিফাইন হয়ে যাওয়ার পরে তোমার কারেন্টের ইকুয়েশনে কনভার্ট করতে হবে তাকে। বোঝাইতে পারছি, বোঝাইতে পারছি? একটু কঠিন মনে হয় তাই না, একটু কঠিন, এই গ্রাফ থেকে ইকুয়েশন ড্রাইভ করা একটু কঠিন। সো একটু প্র্যাকটিস করলে পারা যাবে। ওকে, আমি এই টাইপের আর কয়েকটা অ্যানালাইসিস আগামী ক্লাসে ইন ডিটেইল দেখাবো। ঠিক আছে, জাস্ট আগামী ক্লাসে একটু দেখিয়ে এসে এগুলো কীভাবে করে। তুমি ক্যাপাসিটার বা ফার্স্ট অর্ডার সার্কিটে যখনই যাবে তখন এই ধরনের গ্রাফের ইকুয়েশন তোমার আসবে। ফার্স্ট অর্ডার সার্কিটের বইয়ে দেখেছো কেমন আছে, আরসি বা আরএল সার্কিট, আরসি বা আরএল সার্কিট। আজকে আমার দেরি হয়ে গেল, না হলে জিনিসটা আমি দেখাই ফেলতে পারতাম। ঠিক আছে, আগামী ক্লাস হচ্ছে আমাদের বুধবারে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে প্রিভিয়াস কিছু প্রবলেম সলভ করব। কোথা থেকে প্রবলেম সলভ করলে তোমাদের সুবিধা হবে সেই টপিক শুরু থেকে, একদম শুরুর পার্ট থেকে বলো যে এইখানকার প্রবলেমগুলো স্যার আমাদের বেশি প্রবলেম আছে, সেখান থেকে শুরু করেন। ইকুইভ্যালেন্টের স্টার ডেল্টার প্রবলেম। ওকে ডান। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিট কিন্তু মাস্ট তোমাকে পারতেই হবে, অর্থাৎ 10টা রেজিস্ট্যান্স থাকলে বা 10টা লোড থাকতে 1লা লোডে কনভার্ট করতে হবে। ঠিক আছে, দেখি আমি বই থেকেই সলভ করার চেষ্টা করি, বইয়ের ভিতরে অনেক প্রবলেম আছে। আচ্ছা, 2.51, 2.51। যদি কেউ মনে করো যে তার এখন আপাতত সবই পারো, তুমি ক্লাসটা করতে যাচ্ছ না, তাহলে সমস্যা নেই, তুমি যেতে পারো।
সো ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট ফ্রম দিস সাইড। এই রাইট সাইড থেকে ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করতে বলছে। ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে আমার যদি 10টা লোড থাকে 10টা লোডকে একটা লোডে কনভার্ট করতে হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার সার্কিট। ড্র করো ফার্স্ট। কি দেখছো? আমি এখন থেকে যে অ্যানালাইসিসগুলো সবগুলো আমি ধাপে ধাপে নিজে করব, এবং আমার সেই ধাপটা অবশ্যই তুমিও সাথে সাথে করবে। ক্যালকুলেশন পাশে করব, ধাপটা সাইডে করব, ওকে ডান। যখনই কোনো সার্কিটকে আমার ইকুইভ্যালেন্ট করতে বলবে তখন আমার প্রথম কাজ হচ্ছে সার্কিটের সিরিজ প্যারালাল করা যায় কি না সেটা আমাকে নিশ্চিত করতে হবে। কোথাও যদি সিরিজ প্যারালাল করা যায় তাহলে সেটুকু সিরিজ প্যারালাল করো, ঠিক আছে। সো আমার যেদিক থেকে ইকুইভ্যালেন্ট নির্ণয় করতে বলবে তার অপোজিট থেকে আমি শুরু করব দেখা যে কোথাও সিরিজ প্যারালাল হয় কি না। যদি সিরিজ প্যারালাল হয় তাহলে সিরিজ প্যারালাল করো। এখন তুমি দেখলে কোথাও সিরিজ প্যারালাল করা যাচ্ছে না, তাহলে অবশ্যই এটা স্টার ডেল্টার প্রবলেমে আসবে, যে সার্কিটের স্টার কানেকশানকে আমি ডেল্টা কানেকশানে কনভার্ট করব অথবা ডেল্টা কানেকশানকে স্টার কানেকশানে কনভার্ট করব, এমন ছিল। সো যদি সার্কিটের কোথাও লোডটা এমন কানেকশান থাকে, সেটাকে বলি হচ্ছে আমি স্টার কানেকশান। 3টা লোড একটা বিন্দুতে একটা কমন পয়েন্ট থাকে, বাকি 3টা আলাদা মাথা থাকে, স্টার কানেকশান। আর যদি এমন থাকে এমন কানেকশান থাকলে সেটাকে আমি ডেল্টা কানেকশানও বলি, ওকে। এখন যদি এমন থাকে এমন করে দেখব যে কনভার্ট করলে সিরিজ প্যারালাল হয় কিনা। আবার যদি এমন থাকে তাহলে কনভার্ট করে এমন বানাবো, ডেল্টা থেকে স্টারে কনভার্ট করব অথবা স্টার থেকে ডেল্টাতে কনভার্ট করব। তার জন্য আমাদের স্পেশাল যে রুলটা ছিল সেই রুলটাই ফলো করতে হবে, ওকে। সো তোমাকে খুঁজে বের করতে হবে যে সার্কিটের কোথায় সেই স্টার ডেল্টা আছে। যে কোনো একটা স্টার ডেল্টা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, সো গো থ্রু ইট। ওইটা ধরো এবং ওইটা ধরে তুমি যদি স্টার ধরো তাহলে স্টারকে ডেল্টাতে কনভার্ট করো, বা ডেল্টা ধরলে স্টারে কনভার্ট করো। আমি দেখতে পাচ্ছি এই সার্কিটের ক্ষেত্রে কোথাও সিরিজ প্যারালাল হয় না, কোথাও সিরিজ প্যারালাল হয় না। সো এখানে অবশ্যই স্টার ডেল্টা আছে। সার্কিটের এই কানেকশানটা, এখানে যে কানেকশানটা দেখতে পাচ্ছ এখানে একটা কমন পয়েন্ট আছে, বাকি 3টা আলাদা মাথা আলাদা জায়গায় যুক্ত আছে। সো এটা একটা স্টার কানেকশান আছে, আমি চাইলে স্টার কানেকশানটাকে কনভার্ট করতে পারবো। এখন আমার টার্গেট যদি স্টার কানেকশানকে কনভার্ট করি তার পরবর্তী ধাপে আমার মিলবে কি না সেটাও আমি একটু জাজ করে দেখব, ওকে। ধরো আমি যদি এই স্টারটাকে ডেল্টাতে কনভার্ট করি তাহলে এখানে একটা লোড আসবে, এখানে একটা লোড আসবে এবং এখানে একটা লোড আসবে। আমি জাজ করে বুঝতে পারতেছি এই দুইটা তখন প্যারালাল হবে, এই দুইটা প্যারালাল হবে, তার সঙ্গে এই সিরিজ করে দিতে পারলে এটা হয়ে যাবে। সো আমরা করে দেখি। যখন আমি এই কনভার্সনটা করব, আমার যদি ইনটিউশনটা মানে ইমেজটা দেখতে অসুবিধা হয় মাথার ভিতরে, আমি অবশ্যই এখানে একটু ড্র করে নেওয়ার চেষ্টা করব, ড্র করে নিয়ে ওটাকে কনভার্ট করার চেষ্টা করব। সো তুমি এইখানে যে একটা লোড আসবে, যে একটা ডেল্টার একটা রেজিস্ট্যান্স আসবে, সেটা তুমি একটু ড্র করে নিতে পারো, তুমি চাইলে ড্র করে নিতে পারো। সো নামবে এটা আর এ, এটা হচ্ছে আর বি, এটা হচ্ছে আমার আর সি, ঠিক আছে। আর এ, আর বি, আর সি। এখান থেকে আমার এই ভ্যালুগুলো দেওয়া আছে 20, 20 এবং 10, এই 3টা জানা ভ্যালু থেকে এই ডেল্টা ভ্যালুতে কনভার্ট করতে হবে। প্রথমে আসি আর এ যদি বের করতে চাই তাহলে আমার ক্যালকুলেশনটা কেমন হওয়া উচিত। আর এ বের করব আমি, আর এ বের করতে চাই। আমি কি করছি, স্টার থেকে ডেল্টাতে কনভার্ট করছি। তাহলে রুলসটা কেমন হওয়া উচিত, স্টার থেকে ডেল্টাতে, এই স্টার থেকে ডেল্টাতে কনভার্ট করব। রুলসটা কেমন হওয়া উচিত, হ্যাঁ, R3, মানে যতগুলো লোড আছে তার পসিবল কম্বিনেশনের গুণফল। এটা কিন্তু ভুলে যাচ্ছে, এখন ভুললে চলতো না এগুলা। সো আমার 20 × 10 তাহলে 200, 20 × 10, তারপরে করব 10 × 20 200, 20 × 20 400, ঠিক আছে। সো যতগুলো 3টা লোডের পসিবল কম্বিনেশনের গুণফল গুণ করে দিলাম, গুণ করে যোগ করলাম।
আর নিচে থাকবে আর এর অপোজিট রেজিস্ট্যান্স কোনটা 10 আর এর সাথে যুক্ত নেই দেখো আর এর সাথে 20 একটা কানেকশান এখানে হতে পারতো 20 সঙ্গে আর এর একটা কানেকশান হতে পারতো সো এই দুইটা দিব না যার সঙ্গে কানেকশান নেই 10 এই 10টাকে আমি দিব সো 10 তাহলে 400 800 তাহলে 80 তাই না আর এর ভ্যালু হচ্ছে 80 ওহম ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে আর ভি এর ভ্যালু কত হবে আর ভি কোথায় আছে এখানে উপরে একই যা আছে তাই 800ই থাকবে কারণ পসিবল কম্বিনেশনের গুণফল একটাই হতে পারে দুইটা আলাদা হবে না ঠিক আছে সো 20 ইন্টু 10 10 ইন্টু 20 20 ইন্টু 200 এইগুলোর গুণফলের যোগফল করলে এটা 800ই হবে আর আর বি এর অপোজিট রেজিস্ট্যান্স এটা 20 হবে আর বি এর সঙ্গে 20 কোনো কানেকশান নেই এই দুইটার কানেকশান আছে ঠিক আছে সো আর বি অপোজিট যেহেতু সো 20 দিয়ে ভাগ করে দেব তা হয়ে যাবে এটা 40 ওহম এটা হয়ে যাবে 40 ওহম আর সি এর ভ্যালু কত হবে 800 ডিভাইডেড বাই আর সি কোথায় আছে এখানে আর সি এর অপোজিট হবে এই 20 সো 20 দিয়ে ভাগ করলে এটা 40 ওহমই হবে সো আমি এই স্টারটার একটা ইকুইভ্যালেন্ট ডেল্টা সার্কিটে কনভার্ট করে ফেলেছি এই স্টারের ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্সন করা শেষ এখন এর জন্য আমি নতুন একটা সার্কিট ড্র করব যেটা এই পাশে ড্র করব এই পাশে ড্র করব ঠিক আছে সো ওই সার্কিটটা আমি কনভার্ট করে এই ধরনের সার্কিটে কনভার্সনটা করা শেষ ঠিক আছে প্রথম কনভার্সন করার পরে আমাকে দেখতে হবে এখন সিরিজ প্যারালাল হয় কি না আমি দেখতে পাচ্ছি এই দুইটা প্যারালাল আছে এই দুইটা প্যারালাল আছে সো তার ক্যালকুলেশন আমি সাইডে লিখে ফেলবো সো 10 প্যারালাল 40 এটা কত হবে 10 প্যারালাল 40 করলে আমি 8 হয় সো 400 ডিভাইডেড বাই 50 কীভাবে হলো 40 ইন্টু 10 ডিভাইডেড বাই 50 দুটা যোগফল সো 10 প্লাস 40 সো 400 ডিভাইডেড বাই 50 এটা হচ্ছে 8 ওহম সো এই দুইটা প্যারালাল করলে আমার 8 হবে এই দুইটা প্যারালাল করলেও 8 হবে তার মানে এখন নতুন একটা সার্কিট ড্র করব সেই সার্কিটটা এমন হবে সো এখানে 30 এখানে 8 এখানে 8 এখানে 80 ঠিক আছে এই সার্কিটের এই দুইটা সিরিজে আছে সো এই দুইটা যদি তুমি আগেই একবারে করে দিতে যে 8 প্লাস 8 সিরিজ করে দিতে তুমি একবারে করে দিতে পারতে আমি করি নাই সো আমি আবার একটা সার্কিট আঁকবো এই দুটাকে সিরিজ করে দেই সো 30 60 16 এবং 80 এই তিনটা লোড এখন প্যারালাল চলে আসছে এই তিনটাকে প্যারালাল করব সো সাইডে লিখে দিব 30 প্যারালাল 10 প্যারালাল 80 সো 30 প্যারালাল 10 প্যারালাল 80 কত হয় 16 সো যে আর যে ইকুইভ্যালেন্ট আছে আর ইকুইভ্যালেন্ট এটা হয়ে যাবে 16 ওহম এটাই আনসার কি বললা তাহলে সো এটা খুব দ্রুত করার উপায় হচ্ছে দুটো নিয়ে গুণ করা 80 ইন্টু 30 আর এটা নিপে হচ্ছে 80 প্লাস 30 কত হচ্ছে 2100 এটা তাই না 3 8 2400 আসবে দেখো তো আসে কিনা
দেখো তো আসে কিনা। 8 আর 3 11, 110। সো 240-এ, আচ্ছা তুমি সূত্রটা একটু দেখো, 240/11 কত হয়? 240/11 কত হয়? 21.8 ওহম। তাহলে আমি 80 আর 30-কে করেছি, এটা হয়েছে 21.8। তাহলে এই দুইটাকে এখন 21.8 প্যারালাল হয়ে যাবে 16। এটাকে আবার কনভার্সন করছি আমি, এটা করে এমন বানাইছি, এখানে একটা দেখা যায়, এখানে একটা আর এখানে একটা। সো আমি 16কে রেখেই দিয়েছিলাম, এর বদল হয়ে গেছে 21.8। 21.8 এবং 16কে প্যারালাল করো। সো 21.8 ইন্টু 16 ডিভাইডেড বাই 21.8 প্লাস 16 কত হয় দেখো এবার, কত? সো আর ই কিউ হচ্ছে 9.23 ওহম। এটাই হচ্ছে আমার আনসার, ঠিক আছে। সো এটা শুধুমাত্র একবার আমি যদি করে ফেলতে পারছি, একটা ইজি হয়ে গেছে। স্টারের প্রবলেমগুলো এরকম। ওইটাই তো মনে মনে চিন্তা করতে হবে, অথবা এঁকে নিতে হবে। যেমন আমি এখানে এই স্টার কানেকশানের পরে ডেল্টা কানেকশান কীভাবে আমি প্লেস করব, সেটা একটা সিনারিও দেখে নিয়েছি যে ছবিটা এমন হতে পারে। আমি ধরে নিয়েছি এইটুকু না থাকলে এর কানেকশানটা এইরকমভাবে থাকবে। আঁকলে সুবিধা হয়, না আঁকলে অসুবিধা হয়, আমার জন্য অসুবিধা হয়। বুঝাইতে পারলাম? আচ্ছা, তুমি যে কথাটা বলছিলে স্যার 3টা একবারে যদি করি, তিনটা একবারে করি তাহলে হয় কি না, তাহলে সেইটা আমরা একটু দেখি রুলসে। আমাদের রুলস হওয়া উচিত 1/REQ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। ডান? তাহলে এটা হচ্ছে R1 R2 R3, ঠিক আছে। তাহলে R1 চলে গেলে R2 ইন্টু R3 প্লাস R3 ইন্টু R1 প্লাস R1 ইন্টু R2। তাই কি হবে কোনো দিন? কোনো দিন হবে? কোনো দিন হবে না। ওইটা 2টার জন্য নিয়ম, 3টার জন্য ওই নিয়ম আসবে না। আচ্ছা, ইকুইভ্যালেন্টের আরেকটা চিন্তা করি, মানে স্লাইডের ওইটাই করে দিই, আবার করি ওইটা। হ্যাঁ দেখো, এটা কিন্তু এমন কোনো কঠিন কোনো ইস্যু না, যোগ বিয়োগ করা যাচ্ছে, তুমি ধরতে পারলে হয়ে গেল। তোমার প্রথম কাজ হচ্ছে ভিজুয়ালাইজ করা যে স্টারকে ডেল্টাতে কনভার্ট করলে সেই ডেল্টাটা বসবে কোথায়, দেখতে কেমন হবে। আমি যেমন দেখতে এমন হবে সেই জিনিসটা আগেই এঁকে নিয়েছি, আমি ডট ডট দিয়ে এঁকেছিলাম, সেইটা পরবর্তীতে এখানে এঁকেছি। সো জিনিসটা আমার জন্য ইজি হয়ে গেছে। আরেকটা বড় অ্যানালাইসিস আছে, সেইটা আমি একটু করে দেওয়ার চেষ্টা করি। 2 ঘন্টা। না না, এটা প্র্যাকটিস করতে হবে। আমি এমন কোনো অ্যানালাইসিস দিব না যেটা তোমার একটাতেই 2 ঘন্টা চলে যায়। এমন অ্যানালাইসিস দিব 10 থেকে 20 মিনিটের ভিতর করা যাবে, 10 থেকে 20 মিনিটের ভিতরই হয়ে যাবে। আজকে দিচ্ছি না, অ্যাসাইনমেন্ট দেবো, ওই সাজেশনটা অ্যাসাইনমেন্ট হিসেবে দেবো। দেখি রাত্রের ভিতর দিতে পারি কিনা। আমাকে একটু রাত্রে কেউ একজন নক করো। সো 2.52, ঠিক আছে। সো এগেইন এখান থেকে বলছে REQ বের করো, ঠিক আছে। প্রতিটা রেজিস্ট্যান্সের মান হচ্ছে 1।
প্রতিটা রেজিস্ট্যান্সের মান হচ্ছে আমার 1, সবগুলোই হচ্ছে 1 ওহম করে, 1 ওহম 1 ওহম 1 ওহম। সার্কিটটা দেখে মনে হচ্ছে খুব কঠিন, খুবই কঠিন দেখে মনে হচ্ছে, তাই না? এই সার্কিটের আমার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হবে, আর ইকিউ যার নাম। এর থেকে জটিল সার্কিট পাওয়া যাবে? এটা তো মাত্র এতটুকু সার্কিট, এটা বানাইতে তোমার 2 মিনিটও লাগবে না। তুমি যদি ব্রেডবোর্ডে বানাও, তুমি ট্রুলি বলো, ব্রেডবোর্ডে বানাইতে গেলে তুমি এখানে একটা বসাবা, এখানে একটা বসাবে, এখানে একটা বসালে, এখানে একটা, এ পাশে শেষ, ডান। এদিকে একটা বসাইলে, এদিকে একটা বসাইলে, এদিকে একটা বসাইলে, এদিকে একটা বসাইলে, শেষ। তারপর মাঝের কয়টা বসাই দিলে হয়ে গেল, 2 মিনিটও লাগবে না রিয়েল লাইফে করতে গেলে। কিন্তু ওই সার্কিটটাকে তুমি যখন সিম্পলিফাই ওয়েতে তৈরি করবা, যে 10টা বাদ 1টা দিয়ে বানাবো, তাহলে রুলস তোমাকে ফেলতে হবে তখন। এর রিয়েল লাইফে এটা থেকে ইকুইভ্যালেন্ট বের করার নিয়ম হচ্ছে, যদি আমি হাতে কলমে না করি, তাহলে এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, এখানে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা নির্ণয় করব। তাহলে ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, টোটাল রেজিস্ট্যান্স বের হয়ে যায় একবারে। কিন্তু এটা হাতে হাতে করতে গেলে তোমার রুলস ইউজ করতে হবে, ঠিক আছে? এই সার্কিটে এগেইন শুরুতে তোমার দেখতে হবে কোথাও সিরিজ প্যারালাল হয় কি না, কোথাও সিরিজ প্যারালাল হয় কি না। যদি সিরিজ প্যারালাল হয়, সেটাকে সিরিজ প্যারালাল করো। আমি নিচেই দেখতে পাচ্ছি এখানে 2টা সিরিজ হয়, এখানে 2টা সিরিজ হয়, এই সিরিজের সঙ্গে এর প্যারালাল হয়। সো আমি নিচের এই পার্টটা 1 + 1 সিরিজ, তার সঙ্গে 1 প্যারালাল, ঠিক আছে? সো 2 × 1 ডিভাইডেড বাই 3, সো 2/3। এই পার্টটুকু যদি কনভার্সন করি, তাহলে জিনিসটা ওইরকম একটা আসবে, তাই না? আমি কনভার্সন করে আবার নতুন করে সার্কিট আঁকি। তোমাকে সার্কিট আঁকতে হবে, ঘন ঘন সার্কিট আঁকতে হবে, দ্রুত। ঠিক আছে, ওই সার্কিটটাকে এই ধরনের সার্কিটে কনভার্ট করে ফেলেছি। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আমি এই দুইটাকে যোগ করেছি, যোগ করে এর সঙ্গে প্যারালাল করেছি, ডান। সার্কিটটা দেখতে এমন হয়ে গেছে। তুমি এই সার্কিটের পরে মাস্ট এই সার্কিটটা আঁকতেই হবে। যদি না আঁকো, তোমার মাথার ভিতর গোলডোগোল, মানে এত গন্ডগোল পাকবে যে তুমি ওটা ঠিক করতে পারবে না, ঠিক আছে? সো এটার মান হয়ে গেল কত? 2/3। 2/3 কত হয়? 0.66 ওহম। আর এগুলো কিন্তু 1ই ছিল, সব 1ই আছে, 1ই আছে, ঠিক আছে? প্রথমে একটা পার্ট করা শেষ, এবং এর ক্যালকুলেশন কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, এই সিম্পলিফিকেশানটা আমি করেছি। আচ্ছা, এরপরে আসি। এরপরে আমি যে কোনো একটা স্টার বা ডেল্টাকে নেই, নিব, যে কোনো একটা স্টার বা ডেল্টাকে নিয়ে আমি এই স্টারটাকে নিব, এইখানে যে স্টার আছে সেই স্টারটাকে নিব, অথবা এখানে যে ডেল্টা আছে সেই ডেল্টাটাকে নিব। আমি স্টারটাকে নিতে চাচ্ছি না, কারণ এখানে 3টা ভ্যালুর মান আলাদা আছে, এখানে যে ভ্যালুটা আছে 3টা মানই সেম আছে, অনেক ফাস্ট করা যাবে, অনেক দ্রুত এটাকে আমি সিম্পলিফাই করতে পারবো এটার তুলনায়, মানে ক্যালকুলেশনের সুবিধার্থে। এটা দিয়েও হবে, কিন্তু হবে না এমন না। উপরের পাশটা কনভার্ট এখানে কীভাবে কনভার্ট করবা? উপরে তো কোনো সিরিজ প্যারালাল হচ্ছে না, এটাকে এর সঙ্গে সিরিজ করতে পারবা না, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স আছে। এটাকে এদের সঙ্গে, এই দুটাকে সিরিজ করে এর সঙ্গে প্যারালাল করতে পারবা না। এখানে সিনারিওটা কী ছিল? এই দুইটা সিরিজ করলে এখানে কোনো আসে যায় নেই, কোনো সমস্যা নেই এখানে, কারণ এখানে কোনো টার্মিনাল নেই। এই দুটাকে আমি সিরিজ করতে পারি, এই সিরিজের সঙ্গে এটা প্যারালাল করতে পারি, কারণ এখানে আলাদা কোনো ইস্যু নেই, দুটো প্যারালালই আছে। মাঝে যদি কোনো রেজিস্ট্যান্স থাকতো আমি পারতাম না, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা এইটাকে কনভার্ট করবে না এই প্যারালালটাকে কনভার্ট করবে, কোনটা করবে? আচ্ছা, আমি একটু দেখি, এটাকে করলে এখানে ডেল্টাটা এখানে আসবে, ডেল্টাটা এখানে আসবে, এটা এখানে আসবে, তাই না? এরকম হয়ে যাবে। এরকম হয়ে গেলে তখন এই দুইটাকে প্যারালাল করে দেয়া যাবে, এই দুইটাকে প্যারালাল করে দেয়া যাবে। কোনো লাভ হবে কি? উপরে কোন স্টারটা? উপরে এই ডেল্টাটাকে করা যায়,
আমি উপরে ডেল্টাটাকে করে নিয়ে আসি। এটা করলেও হবে, সমস্যা নেই, এটা করলেও হতো। উপরে ডেল্টা, এখানে একটা ডেল্টা আছে না, এটা ডেল্টা আছে না, এই ডেল্টার ভিতরে একটা স্টার বানাবো, এরকম দেখতে এমন হবে, ডেল্টার ভিতরে স্টারটা দেখতে এমন হবে। এই ডেল্টাটাকে মুছে দিয়ে এই ভিতরের স্টারটাকে বানাবো। সো এটা হচ্ছে আমার R1, এটা হচ্ছে আমার R2, এটা হচ্ছে আমার R3, ঠিক আছে। এখন আমি কি কনভার্সন করছি, আমি এই যে ডেল্টা আছে এই ডেল্টাটাকে স্টারে কনভার্ট করব, ডেল্টাটাকে স্টারে কনভার্ট করব। তাহলে R1 এর ভ্যালু কত হওয়া উচিত, এখন ডেল্টা থেকে স্টারে R1 এর ভ্যালু কত হওয়া উচিত, R1 এর ভ্যালু এইটাই মেন, এইটা মনে না থাকলে হবে না। R1 এর ভ্যালু কত হওয়া উচিত বলো, আমি ডেল্টা থেকে স্টারে যাচ্ছি, হ্যাঁ, আর এর পাশাপাশি দুইটা বাহু, যে দুইটা বাহুর রেজিস্ট্যান্স আমি জানি অন অন, এইটা এবং এইটা আর এর সাথে যুক্ত আছে না, এই দুটাকে গুণ করব। সো 1 × 1, তাহলে 1, আর নিচে হচ্ছে সবগুলোর যোগফল। সো 1 + 1 + 1, 1/3, তাহলে এটা হচ্ছে 0.33। এই পাশাপাশি দুইটার ভ্যালু গুণ করি সবসময় আমি, স্টার থেকে ডেল্টাতে কনভার্ট করলে, ওকে, গুণ করলে 0.33 হচ্ছে, এবং একটা 0.33 হলে বাকি সবগুলোই 0.33 হবে, যোগ করব, পাশাপাশি দুইটা গুণ করবা, আর নিচে হচ্ছে সবগুলো যোগফল ডেল্টার ভিতর যা থাকবে। তাহলে এই সার্কিটের কনভার্সন করা শেষ আমার, আমি কনভার্সন করে ফেলি, দেখি কেমন আসে। এই সার্কিট থেকে পরবর্তী সার্কিটটা এমন হবে, দেখি। যেমন আছে তেমনই আর কি, নাহলে তোমরা আবার কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে। এটা এখানে ছিল, এখান থেকে একটা ব্রাঞ্চ এখানে আসছে, একটা ব্রাঞ্চ এখানে আসছে, আর একটা ব্রাঞ্চ এই কর্নার দিকে চলে গেছে, তাই তো। এই তিনটা স্টার থেকে ডেল্টাতে কনভার্ট করা শেষ, না ডেল্টা থেকে স্টারে কনভার্ট করা শেষ। আচ্ছা, এর পরের ভ্যালুটা যেটা আসবে, এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, কোনো সন্দেহ নাই, এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, ওকে, এখানে আসবে একটা রেজিস্ট্যান্স, এখানে আসবে একটা রেজিস্ট্যান্স। সার্কিটটা দেখতে হবে এমন হবে, এখানে 1 থাকবে, এখানে 0.33 থাকবে, এখানে 0.33, এখানে 0.33, এখানে 1, এখানে 1, এখানে 0.66, এখানেও 1 থাকবে। এই সার্কিটকে আমি এই সার্কিটে কনভার্ট করে ফেলেছি, কারণ এখানে একটা যে এখানে যে ডেল্টাটা ছিল, এখানে একটা বাহু ছিল, এখানে একটা বাহু ছিল, এবং মাঝে একটা বাহু ছিল, সেটাকে রিপ্লেস করে দিয়েছি। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই তো? পিছনে ঘুমে পড়ে যাচ্ছ বাবা। এখান থেকে এখানে গেছি আমি, এই ডেল্টা যেটা আছে এই তিনটা মিলে একটা ডেল্টা বানিয়েছি, সেই ডেল্টার ভিতরে এই স্টারটাকে বসিয়ে দিয়ে এই ধরনের কনভার্সনটা করেছি। ডেল্টা থেকে স্টারে যাওয়ার জন্য যে রুলসটা, এই রুলসটা ডালাও মুখস্থ রাখতে হবে, বা বুদ্ধিটা ডালাও মাথায় থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো কোথাও সিরিজ প্যারালাল হয় কি না, দেখো সিরিজ প্যারালাল হয় কিনা, যদি হয় তাহলে করে ফেলো। এখানে কোনো সিরিজ প্যারালাল হচ্ছে কিনা দেখো, এটার সঙ্গে এটা সিরিজ করা যায়, এটার সঙ্গে এটা সিরিজ করা যায়, এটার সঙ্গে এটা সিরিজ করা যায়, তাই না। এই 1 এর সঙ্গে 0.33 সিরিজে আছে, এই 1 এর সঙ্গে 0.33টা সিরিজে আছে, তাই না। তাহলে পরবর্তী সার্কিটটা আমি আবার ড্র করি। পরবর্তী সার্কিটে আমি যে কাজটা করব সেটা, হ্যাঁ সমস্যা নেই, ম্যাডাম একটু লেটও করতে পারে। 1 + 0.33, এই দুইটা একবারে করে দেবো আমি, হ্যাঁ। সো এই দুইটা যদি একবারে করি, এখানে একটা ভ্যালু আসবে, এখানে একটা ভ্যালু আসবে, যার এখানে একটা ভ্যালু আসবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে। সো এটা হচ্ছে 1.33, এখানে আসবে 1.33, এখানে 0.33, এটা 1.66, এটা 1।
ওই সার্কিটকে আমি এই সার্কিটে কনভার্ট করে ফেলেছি। আচ্ছা এইখানে তাই না? এই সার্কিট থেকে এই সার্কিটে কনভার্ট করছি, এই দুইটাকে যোগ করছি, এই দুইটাকে যোগ করছি, বাকি সবগুলোর সেম রাখছি। ঠিক আছে? আচ্ছা, এখন আর কোথাও সিরিজ প্যারালাল হয় না, এখন আবার তোমাকে কনভার্সনটা আবার করতে হবে। সো পরবর্তী সার্কিটটা এদিকে, তুমি এই ডেল্টাটাকে কনভার্ট করতে পারো, তুমি এই ডেল্টাটাকে কনভার্ট করতে পারো, অথবা এই ডেল্টাটাকে কনভার্ট করতে পারো, যে কোনো একটা করলেই হয়ে যাবে। এখন সো এখানে যদি কনভার্সনটা করি তাহলে কেমন আসবে? হ্যাঁ কোনটা? এই স্টারটাকেও কনভার্ট করা যাবে, এই স্টারটাকে ডেল্টাতে কনভার্ট করে দাও, তাহলে সেই ডেল্টা কানেকশন এমন হয়ে যাবে। সো এই স্টারকে যদি ডেল্টাতে কনভার্ট করো তাহলে দেখতে এমন হবে, দেখতে এমন হবে। ঠিক আছে? তাহলে এটার নাম দেই হচ্ছে আমি আর এ, এটা আর বি, এটা হচ্ছে আমার আর সি। তাহলে এখন আবার এই স্টারটাকে ডেল্টাতে কনভার্ট করব, আর এর ভ্যালু কত হবে? পসিবল কম্বিনেশনের গুণফল, তারপরে সেই গুণফলের যোগফল। তাহলে 1 × 1.33 কত হয়? 1.33। তারপরে হচ্ছে 1.33 × 0.66, তারপরে হচ্ছে 1 × 0.66, সো 0.66। ঠিক আছে? আর নিচে কি হবে? নিচে কি হবে? আর এর অপোজিট কোনটা আছে? আর এর অপোজিট কত? আর এর অপোজিট রেজিস্ট্যান্স কোনটা? 0.6, সো 0.66। ওমর ফারুক রেসপন্স নেই কেন বাবা? আমি তো কিছু একটা জিজ্ঞেস করছি। তাহলে কত হয় এটা? উপরেরটা কত হয় বলো? উপরেরটা গুণ করে যোগ করলে কত হয়? $2.867। নিচে হচ্ছে 0.66, কত হয় এবার? কত? 4.34 ওহম। সো আর এর ভ্যালু পেয়ে গেলাম। আর বি এর ভ্যালু কত হবে? উপরে 2.867। আর বি কোথায় ছিল? আর বি এখানে ছিল, আমি নাম দিয়েছি আর বির অপোজিট কত? 1। আর বির অপোজিট হচ্ছে 1। সো এটার ভ্যালু হচ্ছে 2.867। আর সি এর ভ্যালু কত? 2.867 ডিভাইড বাই কত? আর সি হচ্ছে এখানে ছিল, এর অপোজিট কত? আর সি এর অপোজিট কত? 1.33। সো 1.33 কত হয়? 2.15 ওহম। ঠিক আছে? সো ওই সার্কিটটাকে আমি আবার একটা সার্কিটে কনভার্ট করলাম। সেই কনভার্ট করলে সার্কিটটা দেখতে এমন হয়ে গেছে। এটাকে আবার আমার ড্র করতে হবে। সো এখানে একটা আছে, ঠিক আছে, এখানে একটা আছে, সমস্যা নাই। এখানে একটা ভ্যালু আমি নিয়েছি, এখানে একটা ভ্যালু নিয়েছি। সো এটা ছিল 1.33, এটা হচ্ছে 0.33। আর এর ভ্যালু হচ্ছে 4.34। আর বি এর ভ্যালু হচ্ছে 2.867। আর সি এর ভ্যালু হচ্ছে 2.15। এখন কিন্তু তুমি ক্যালকুলেশনটা সহজেই করে ফেলতে পারবে। এখন দেখো, আবারও দেখো সিরিজ প্যারালাল হয় কিনা। এই দুইটাকে প্যারালাল করা যায়, এই দুইটাকে প্যারালাল করা যায়, তাই না? তাহলে এটা এমনভাবে লেখা যায়
0.33 প্যারালাল 4.34, ঠিক আছে? এই দুটাকে প্যারালাল করা যায়। এর সঙ্গে আমি যোগ দিতে পারি, এটা কত ছিল 1, এখানে একটা রেজিস্ট্যান্স আছে 1, এর সঙ্গে যোগ দিব হচ্ছে 1 প্যারালাল হচ্ছে 2.15, ঠিক আছে? এই লেখাটা আমি এই দুইটাকে প্যারালাল করছি, এই দুইটাকে প্যারালাল করছি, পরে দুইটাকে একবারে যোগ করছি। হ্যাঁ ওমর ফারুক, এই দুইটাকে প্যারালাল করছি এই ইকুয়েশন দিয়ে, এই দুইটাকে প্যারালাল করছি এই ইকুয়েশন দিয়ে, আর মাঝে যোগ চিহ্ন দিছি, মানে পরবর্তীতে ওরা সিরিজে থাকবে, যোগ করে দেয়া যাবে। এর সঙ্গে আরেকটাও যোগ করে দেয়া যায়, টোটালটার সঙ্গে, এই টোটালটার সঙ্গে প্যারালাল থাকবে 2.867। আমি একবার অত দূর যাব না। এটা কত হয় করলে? 0.30। সো সিরিজ করে দিয়েছি, এটা এমন এমন, সো 1.33। এই দুইটাকে করলে কত হয় যোগ করলে? এই দুইটাকে যোগ করলে কত হয়? এইটা 0.30, এটা করলে কত হয়? 0.68। দুটাকে যোগ করো, কত হয়? সো 0.98, সো 0.98 এখানে থাকবে, এখানে থাকবে 2.867। ওই সার্কিটটাকে আবার এই সার্কিটে কনভার্ট করতে হচ্ছে, ঠিক আছে? এখন এই দুইটাকে প্যারালাল করো, তার সঙ্গে সবগুলো সিরিজ করো, তাহলে হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 0.98 প্যারালাল হয়ে যাবে 2.867, তার সঙ্গে সিরিজে থাকবে 1.33, নিচে থাকবে 1 প্লাস 1, একবারে বের হয়ে যাবে। এই প্যারালাল করলে কত হয় বলো? 0.73। সো 0.73 হলো, এইটুকু প্যারালাল করে তার সঙ্গে যোগ করো এই দুইটা, 1.33 প্লাস 1, 3.06। সো আর ই কিউ হবে 3.06 ওহম। তোমাকে এই কয়টা ধাপ করে আসতে হবে, এটাই হচ্ছে মাথার খেলা, এটাই হচ্ছে ধৈর্য। এই ধৈর্য এবং এই মাথার খেলা যদি তুমি খেলতে পারো, তাহলে ধরে নেওয়া হবে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে তোমার প্রোডাক্টিভিটি বাড়বে। এত বড় অ্যানালাইসিস পরীক্ষায় থাকবে না, এটা তোমার প্র্যাকটিস পারপাসে। কিন্তু এটা কি কোনো কঠিন কোনো কিছু ছিল? একদম কঠিন কোনো কিছু না। ধরছো, ট্রান্সফরমেশন করছো, ধরছো, হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু পুরাটাই করে দিলাম। আমি এখন থেকে যেগুলো করব ধাপে ধাপে সবগুলো পুরাটাই করব। সো তোমাদের পরীক্ষার খাতায়ও এরকম ধাপে ধাপেই করতে হবে। ধাপ মেনটেন না করলে তুমি বিপদে পড়বে। আমরা যখন এই ড্রটা করব, সাথে সাথে এই সাইডে আমরা নোট লিখে দেবা যে আমি করছি না, এই নোটটা করছি না, যে পরিবর্তনটা করবো তার নোট সাইডে থাকবে। দেখে মনে হচ্ছে অনেক বড় ম্যাথ, অনেক জটিল ক্যালকুলেশন, কিন্তু আলটিমেটলি অনেক ইজি জিনিসটা। ইকুইভ্যালেন্টের যদি কোনো বড় সড়ো আরও বড় প্রবলেম থাকে, আগামী ক্লাসে আবারও ইকুইভ্যালেন্টের প্রবলেম যদি আরও কোথাও থাকে করো, করে আমাকে দেখাও। যদি না পারো আমি ক্লাসে সলভ করে দিব, ঠিক আছে? ইকুইভ্যালেন্টের তুমি অন্যভাবে করছো? আমি এটা বুঝবো না যে তোমার এই ভ্যালুটা ঠিক আছে কিনা, তাহলে কিন্তু সাইড নোট না দিলে কিন্তু আমি মানে উত্তর না মিললে মার্কস দেবো না। আচ্ছা, সাইড নোটে তুমি এই ক্যালকুলেশনটা কোথায় করবে? মানে হচ্ছে এটা যখন আমি দেখতেছি এটা প্যারালাল হচ্ছে, আমি ডাইরেক্ট সাইডটা দিয়ে এটা ক্যালকুলেট করে দিয়ে দিলাম। এতটুকু করতে পারো, কিন্তু তুমি এই প্যারালালের ইস্যুটা তুমি করতে পারো, ওটা কোনো সমস্যা নেই। কিন্তু এই ট্রান্সফরমেশনগুলো তোমাকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই ট্রান্সফরমেশনের ইস্যু তোমাকে এতটুকু সমস্যা না, ঠিক আছে, ওটা করতে পারো।
সো আগামী ক্লাসে ইকুইভ্যালেন্ট সার্কিটে যত ধরনের প্রবলেম আছে তুমি নেট থেকে বড় বড় প্রবলেম ডাউনলোড করো, দুই একবার সলভ করার চেষ্টা করো। মানে ছোটো প্রবলেম আসবে, বড় প্রবলেম যদি তুমি বুঝতে পারো ছোটোগুলো আরও অনেক সহজে সলভ করতে পারবে, সোজা কথা। এবং ইকুইভ্যালেন্ট সার্কিট পরীক্ষা একটা থাকবেই, মাস্ট। তোমাকে কোথাও না কোথাও সলভ করতে হবে, হ্যাঁ, কোথাও না কোথাও